দেখার সাথে সাথে আমার অন্ডকোষে তিনি লাথি মারলেন। যখন নুরুল হক নূরের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলাটা হলো, সেখানে অনেক মিডিয়া কিন্তু প্রচার করা নাই, কিন্তু ইত্তেফাক যে লাইভ করেছিল সেই লাইভ আমি দেখেছি যে কয়েক মিলিয়ন কিন্তু মানুষের কাছে পৌঁছে গিয়ে। কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ পেল নতুন গণতন্ত্র, কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনটা যারা শুরু করেছিল তাদের মধ্যে একজন হচ্ছেন রাশেদ খান বা নুরুল হক নূররা। একটা অন্যরকম গণতন্ত্রের মুক্তি, কেমন লাগছে এই পুরো বিষয়টা? অত্যন্ত ভালো লাগছে, তবে আমি খুবই অবাক হয়ে যাচ্ছি যে শেখ হাসিনার মতন একজন স্বৈর শাসকের এরকম এত দ্রুত সময়ের মধ্যে নির্মম পতন। দেশের মানুষ সবাই মোটামুটি আমার মতন খুবই অবাক। সে সকাল 10টা থেকে প্রায় 12টা পর্যন্ত সেনাপ্রধান এবং অন্যান্য বাহিনীর প্রধানদের সাথে মিটিং করলো, তখনও পর্যন্ত সে পদত্যাগ করবে নিশ্চিত না। হঠাৎ করে 40 মিনিট আগে, মানে দেশ ছেড়ে যখন পালালেন 40 মিনিট আগে তিনি পদত্যাগপত্র জমা দিলেন। অর্থাৎ যারা স্বৈর শাসক থাকে তাদের এরকম নির্মম পতন এরকম আকস্মিকভাবেই হয়। তো এটি আসলে বাংলাদেশের মানুষকে ব্যাপকভাবে আনন্দিত করেছে। যেমন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, এটি জানার সাথে সাথে আমি দেখেছি যে লাখ লাখ মানুষ রাজপথে নেমে গিয়েছে। আমি মিরপুরে থাকি, তো আমি মিরপুরে বাসা থেকে বের হয়ে দেখি যে অলি গলি প্রত্যেকটা জায়গায় পা ফেলার জায়গা নাই। কি মনে হয় যে আসলে মানে শেখ হাসিনার ভুলটা কোথায় ছিল? শেখ হাসিনা যখন 9 সালে ক্ষমতায় বসলো তখন মোটামুটি দেশের জনগণ বেশ সন্তুষ্টই ছিল, কিন্তু 14 সালে যে একটি নির্বাচন, সেই নির্বাচন দেশের জনগণ মেনে নেয়নি, এবং একই সাথে আবার একই নির্বাচন 18 সালে, এবং একই সাথে আবার একই নির্বাচন, একই ধরনের নির্বাচন 24 সালে। মানে তিনি কি পাচ্ছেন, মানে কি পেয়ে বসেছিলেন? মানুষ আসলে এই বিষয়টি কখনোই আসলে মেনে নিতে পারেনি। মানে মানুষকে ভোট না দিতে পারার যে ক্ষোভ, সেটাই কি মূলত মেইন কাজ করেছে এখানে? এক্স্যাক্টলি সেটা একটা বিষয় আছে। আর একটি বিষয় হলো যে শেখ হাসিনার উপরে মানুষের ব্যাপকভাবে ক্ষোভ তৈরি হয়েছিল, বিশেষ করে তিনি মানুষকে গুম করেছেন, খুন করেছেন। শেখ হাসিনা শেষ সময় পর্যন্ত রক্তপাত এবং হত্যাযজ্ঞের মতন ঘটনা ঘটিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, কিন্তু সেনাপ্রধান থেকে শুরু করে 3 বাহিনীর প্রধান বলেছে যে এটি আর সম্ভবপর নয়। এমনকি পুলিশ প্রধানকে দেখিয়ে তিনি বলেছিলেন যে পুলিশ তো ভালো করছে, মানে পুলিশ যে গুম খুন করছে এটাকে তিনি খুব প্রশংসা করেছিলেন। তো সেই জায়গা থেকে পুলিশ প্রধানও আবার সর্বশেষ বললেন যে প্রধানমন্ত্রী আসলে আমাদের পক্ষে আর কন্ট্রোল করা সম্ভবপর নয়। অর্থাৎ সবাই বুঝিয়ে দিলেন যে আমরা আর তোমার সাথে নাই। শেখ হাসিনা আসলে একটি রাক্ষসী চরিত্রের মধ্যে তিনি আসলে পড়ে গিয়েছিলেন। কিন্তু যখন কোটা সংস্কার আন্দোলনটা শুরু হলো তখন কিন্তু মানুষের মধ্যে ক্ষোভটা তৈরি হয়নি। শেখ হাসিনা কি পারতো এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে কোনোভাবে? যখন আমরা 18 সালে যে আন্দোলনটি সফল করেছিলাম, যখন আপনার আবার 30% কোটা ফিরিয়ে আনলো 24 সালে, তখন কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে যে একমাত্র কোটা সংস্কার আন্দোলন এতটা জনপ্রিয় এবং শিক্ষার্থীদের এক ধরনের প্রাণের দাবি, সবাই তো পড়াশোনা করে চাকরি বাকরি করতে চায়, তো এই আন্দোলনকে আসলে কিভাবে রাজনীতিকরণ করা যায় সেই চিন্তা পরিকল্পনা রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিল। আপনারা মূলত কখন ঢুকলেন এই আন্দোলনে? মানে প্রথম তো দেখলাম শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনটা করছে, রাজনীতিবিদ যারা আছে তারা মূলত কখন সম্পৃক্ত হলো? মানে যেদিন এই ধরনের কোটা ফিরিয়ে আনলো সাথে সাথে কিন্তু প্রেস ব্রিফিং করেছিলাম এবং সেখানে আমি উপস্থিত ছিলাম। এরপরে আরও কয়েকটি প্রেস ব্রিফিং করেছি, বিক্ষোভ মিছিল করেছি, নাগরিক প্রতিক্রিয়া সমাবেশ করেছি। একই সাথে আমাদের দলের সকল নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নির্দেশনা দিয়েছি যে তোমরা জেলা পর্যায়ে, বিশ্ববিদ্যালয়ে আমাদের যে কমিটিগুলো রয়েছে প্রত্যেকটা জায়গায় তোমরা সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তোমরা আন্দোলন করে তোলো। আমরা এইভাবে আমাদের জায়গা থেকে শুরু থেকে কাজ করেছি। কিন্তু অন্য দল কোটা সংস্কার আন্দোলনকে অনেকে মনে করেছিল না এই আন্দোলন দিয়ে কিছু হবে না, কিন্তু আমরা একটি স্বপ্ন দেখতাম না এই সামাজিক আন্দোলনের মাধ্যমে কিছু করতে হবে, কারণ আমাদের অভিজ্ঞতা আছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। কিন্তু একটা বিষয় আমরা দেখলাম যে যখন কারফিউটা দিয়ে দিল, কারফিউ দেওয়ার পরে কিন্তু অনেকটা আওয়ামী লীগের কন্ট্রোলে চলে গিয়েছিল সিচুয়েশনটা। এরপরে আবার জনগণের ক্ষোভটা ক্রিয়েট হলো। মাঝখানে মানে শেখ হাসিনার কোনো ভুল ছিল কি? দেখেন, শেখ হাসিনার তো প্রত্যেকটা জায়গায় জায়গায় পরতে পরতে তার ভুল। যেমন তার যে প্রেস ব্রিফিং ছিল সেটি তো চীন সফরের পরে বিভিন্ন চীনের সাথে কি লেনদেন হলো সেই বিষয়গুলো নিয়ে। 2 জন সাংবাদিক, প্রবাস আমিন এবং ফারজানা রূপা, তারা মূলত চাটুকার সাংবাদিক, তারা শেখ হাসিনাকে উত্তেজিত করলো আর কি বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। তো এরপরে শেখ হাসিনা ভুলটা করলো, সেই ভুলকে শিক্ষার্থীরা কাজে লাগিয়ে রাজপথে নেমে গেল। অনেক নির্যাতনের শিকার হয়েছেন আপনারা। নুরুল হক নূরের উপর হামলা হয়েছে, আমরা দেখেছি আপনার উপর হামলা হয়েছে, বিভিন্ন সময়ে নির্যাতন। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? দেখেন, আপনি যেহেতু হামলা মামলার কথা বললেন, আমি নিজেও কিন্তু একটানা 15 দিন রিমান্ডে ছিলাম 2018 সালে,
এবং সেখানে আরও 3 দিন যদি অ্যাড করেন সর্বমোট আমি 18 দিন পুলিশ হেফাজতে ছিলাম, এর মধ্যে 18 দিন রিমান্ড। তো সেখানে আমার হাত পা বেঁধে, আমার মুখ গামছা দিয়ে বেঁধে ব্যাপকভাবে নির্যাতন নিপীড়ন করেছে। যে পুলিশ আমার উপরে এই নির্যাতন করেছিলেন, আমি কিন্তু এখনও পর্যন্ত তার নাম বলি নাই। গতকাল আমি কিন্তু একটা পোস্ট দিয়েছি, মানে আগে বলি নাই, গতকাল আমি তার নাম সহ পোস্ট করেছি। ওই সময় তিনি ডিএমপির যে সাইবার ক্রাইম ইউনিট আছে, ওই ইউনিটের তিনি ওই সময় এডিসি ছিলেন এবং তার নাম এডিসি ইশতিয়াক আহমেদ। তো তিনি ওই সময় কি করলেন, আমার চেহারাটা দেখলেন, আমাকে যখন ভাসান টেক থেকে ধরে আনলো, দেখার সাথে সাথে সে চেয়ারে বসেছিল, বসে এসে আমার অন্ডকোষে তিনি লাথি মারলেন। আমি তো মারা যাওয়ার মতন অবস্থা। হ্যাঁ, এরপরে এসআই ছিলেন, তাদেরকে বললেন, এসআই এবং কনস্টেবল, যে ওর মানে তুইতুকারি করে যে ওর হাত বাঁধো, মুখ বাঁধো। এরপরে পুলিশের যে লাঠি, বেতের যে লাঠি, আমাকে ফ্লোরের উপর শোয়ে একটানা প্রায় 30 মিনিট সাপের মতন নির্যাতন। কয়েকবার আমি প্রায় জ্ঞান হারানোর কাছাকাছি, মানে আমার কোনো শরীরে আর শক্তি নাই। এরপরেও তিনি আমাকে নির্যাতন করেই যাচ্ছে। সেই নির্যাতনের বর্ণনা যদি আমি করি, যে আমার নিজের আঙুল ফেটে গিয়েছে, সেই রক্ত আমার সামনে টিস্যু দিয়ে পরিষ্কার করলো, এর থেকে ভয়াবহ দৃশ্য আর কি হইতে পারে? মানে আপনাকে একজন পুলিশ যখন ধরে নিয়ে হাত বেঁধে পা বেঁধে মুখে গামছা লাগিয়ে নির্মমভাবে নির্যাতন করলো, আপনিও তো এই প্রতিশোধ পরায়ণ হয়ে থাকবেন যে কখন আমি সময় আসবে আর আমি কখন প্রতিশোধটা নিব। এই ঘটনা কিন্তু এখন ঘটছে। তারপরেও আহ্বান জানাবো যে আমাদের সকলের দায়িত্ব, আমাদের এই থানাগুলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ, এগুলো রক্ষা করতে হবে। যখন নুরুল হক নূরের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলাটা হলো, সেখানে অনেক মিডিয়া কিন্তু প্রচার করা নাই, কিন্তু ইত্তেফাক যে লাইভ করেছিল, সেই লাইভ আমি দেখেছি যে কয়েক মিলিয়ন কিন্তু মানুষের কাছে পৌঁছে গিয়ে, আমরা যখন নির্বাচন কমিশন ঘেরাও করতে গেলাম, ওটা 20 মিলিয়নের বেশি ভিউ হয়েছে। অর্থাৎ ইত্তেফাকের প্রতি মানুষের আস্থা না থাকলে এই ভিউজটা হচ্ছে, এটি কিন্তু হতো না। ছাত্ররা একটা প্রস্তাব দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দেখতে চায়। সেদিন অন্য কোনো নাম এসেছিল নাকি? না, ওদিন কোনো নাম আসে নাই। ওদিন জাস্ট বলা হয়েছে যে সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার আসতে হবে। দেশের জনগণের কাছে এই মুহূর্তে 1 নম্বর ম্যান যদি আপনি ধরেন, সেটি ডক্টর ইউনূস। সুতরাং তার প্রশ্নে সবাই কিন্তু একমত, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হোক। সেখানে আসলে আসিফ নজরুল স্যারের মতন যে ব্যক্তিবর্গ যারা সমাজে গ্রহণযোগ্য, আস্থা ভরসার প্রতীক, তাদেরকেই রাখা উচিত।